ফুটবল শুধু একটা খেলা না। এটা একটা আবেগের নাম। যারা ফুটবল ভালোবাসেন, যারা ফুটবল ফ্যান, যারা ফুটবল দেখেন তাদের সবার কাছে এইটা একটা আবেগের নাম। কিন্তু সব ম্যাচ এইরকম আবেগের থাকে না। কিছু, কিছু ম্যাচ পরিণত হয় যুদ্ধে। ঠিক সেইরকমই একটা ম্যাচ এল ক্লাসিকো। বার্সা এবং রিয়ালের ধ্রুপদী লড়াই। এই সিজনের ১ম ক্লাসিকোর আগে চলেন আমরা জেনে নিই এই ক্লাসিকোর ইতিহাস, কই থেকে শুরু হলো, এখন পর্যন্ত কতগুলা ম্যাচ খেলা হইছে, কারা এগিয়ে এবং কালকের ম্যাচে বা এই ১ম এল ক্লাসিকোতে কে খেলতে পারে বা ২ দলের কি অবস্থা? সম্ভবত ১ম এল ক্লাসিকোটি হয় হচ্ছে ১৩ই মার্চ ১৯০২ সালে। সেটা ছিল কোপা দেল রের একটা ম্যাচ। আমি যদি ভুল না করি আ সেই ম্যাচই ১ম অফিসিয়াল কোনো এল ক্লাসিকো ম্যাচ এবং ওই ম্যাচে বার্সেলোনা ৩-১ গোলে জয়লাভ করে। এরপরে লাস্ট এল ক্লাসিকো ১১ই মে মানে এই ২০২৫ এর ১১ই মেতে লাস্ট এল ক্লাসিকো হয় এবং সেখানেও বার্সেলোনা জয়লাভ করে এবং ৪-৩ গোলে জয়লাভ করে। যদিও সবার ১ম এল ক্লাসিকো এবং শেষ এল ক্লাসিকোতে বার্সেলোনাই জয়লাভ করেছে কিন্তু যদি ইতিহাসের সমস্ত এল ক্লাসিকো একসাথে করা হয়, মানে এ পর্যন্ত খেলা এল ক্লাসিকোর মধ্যে সবথেকে বেশি জয় রিয়ালের। তবে এই জয়টাও খুব একটা বেশি না। সম্ভবত আমি যদি ভুল না করি তাহলে রিয়ালের জয় ১০৫ টি আর বার্সার জয় ১০৪ টি। বার্সা রিয়ালের এই ধ্রুপদী লড়াই বহুকালে বহু ঐতিহাসিক ক্ষণের জন্ম দিয়েছে। তার মধ্যে যদি আপনি দেখেন ৬০ এর দশকে রিয়ালের সেই গ্যালাক্টিকো যুগ, তারপরে ২০০৮ থেকে ২০১৫ বার্সার টিকি টাকার যে ডমিনেশনটা, আমরা যদিও মানে আমি যদিও এই ম্যাচগুলো আসলে দেখি নাই। তবে YouTube এ বা বিভিন্ন জায়গায় এর হাইলাইটস দেখে আপনি আসলে মনোমুগ্ধর মতো শুধু দেখতেই ইচ্ছে করবে। ঠিক ২০০৮ থেকে ২০১৫ আমার তো মনে আছে ২০১১ র একটা এল ক্লাসিকোর কথা। কি ছিল না সেই এল ক্লাসিকোতে? একপাশে রোনালদো আর একপাশে মেসি। এই সময়ে ডাগ আউটের লড়াইটাও আসলে চোখে লাগার মতো ছিল। আপনাকে মুগ্ধ করত। একপাশে গার্দিওলার ট্যাকটিক্স আর অন্য পাশে জোসে মরিনিয়ো। মরিনিয়োর সেই ক্রিটিক্যাল থিংকিং বা আপনার প্রেসিং বা আ ফাস্ট ফুটবল আর অন্য পাশে টিকি টাকার মানে বর্তমান হচ্ছে টিকি টাকার জনকও বলতে পারেন আপনি পেপ গার্দিওলাকে। এই ২ ট্যাকটিক্যাল মাস্টারমাইন্ড এর সাথে আপনার টিমে যুক্ত ছিল মেসি একপাশে, মেসির সাথে ডেভিড ভিয়া আর আরেক পাশে ক্রিস্টিয়ানো রোনালদো। সাথে মিডফিল্ডে যদি দেখেন বার্সার সর্বকালের সর্বশ্রেষ্ঠ মিডফিল্ডার জাভি, ইনিয়েস্তা এবং বুস্কেটস। অন্যদিকে রিয়ালের মিডফিল্ডে মেসুত ওজিল, কাকা, জাভি আলোনসো এখন যে রিয়ালের কোচ। এর সাথে ডিফেন্সে পেপে, সার্জিও রামোসের মতো বিখ্যাত ব্যক্তিগত। এ ছিল না ২ পাশে। একপাশে পুয়েল, একপাশে সার্জিও রামোস। ওই রাইভালরি আপনার আসলে চোখে লেগে থাকার মতো একটা অবস্থা। মেসি বনাম রোনালদোর যে একটা ইন্টারেকশন বা ওই সময় খেলাটা একদম মানে যেটা বললাম শুরুতেই যে কিছু ফুটবল ম্যাচ আসলে হয়ে ওঠে যুদ্ধক্ষেত্র। ঠিক সেরকমই। সম্ভবত ১১ র একটা কথা মানে ১১ র একটা ম্যাচে রামোস পেপ গার্দিওলাকে ধাক্কা দেয়। তখন পুরো টিম একজন আরেকজনের অপোজিটে চলে আসে। কি ছিল না? এইটা একটা মানে শুধু চোখের জন্য শান্তি না, আপনার মন, আত্মা সবকিছুর জন্য শান্তি। আপনি যেই দলেরই সাপোর্টার হন না কেন, আপনি বার্সা ফ্যান হন, রিয়ালের ফ্যান হন, তখন ম্যাচগুলা আসলে চোখে লাগা থাকার মতো একটা ম্যাচ ছিল। তবে ৮ থেকে ১৫ অনেক বেশি ডমিনেট করছে বার্সা। সম্ভবত সেই সময়ের ১০ বছরে ৮ টা লা লিগা জিতে বার্সা। কিন্তু তারপরে জাভি হার্নান্দেজকে বার্সা নিয়োগ দেওয়ার পরে জাভি যখন আসলো তখন আর্থিক দুরবস্থার কারণে বা ইচ্ছে থাকা সত্ত্বেও বাইরের অনেক প্লেয়ারকে টার্গেট করে কিনতে না পারার কারণে আর্থিক ঝামেলা থাকলে আপনি আসলে একটা ক্লাব নিয়ে অনেক কিছু করে ফেলতে পারবেন না। যদি না আপনার কাছে আসলে লা মাসিয়ার মতো একটা প্রোডাক্ট না থাকে। এই সবকিছু আসলে বার্সাকে ঐরকম ডিজাস্টার এর হাত থেকে রক্ষা করেছে। যদিও বার্সার আসলে ৮-২ এর ইউসিএল এর ৮-২ এর ডিজাস্টার ও দেখেছে মাঝখানে। কিন্তু তারপরেও গত সিজনে আসেন হচ্ছেন নতুন করে আশার আলো দেখানো শুরু করেন বর্তমান কোচ হান্সি ফ্লিক। হান্সি ফ্লিক আসার পরে ভাঙাচোরা একটা টিমটাকে নিয়ে গতবার যা করেছে ৪ টে এল ক্লাসিকো ৪ টেই জয়। এটা একটা অনেক বড় ডমিনেটের ব্যাপার। টানা ৪ টা এল ক্লাসিকো জেতা এটাও একটা বড় কৃতিত্বের ব্যাপার। ডমিনেশন বা এই কৃতিত্বের কারণেই
মাঝখানে ৪-৫ বছরের যে একটু ঢিলেমি এবং ঝিমিয়ে যাওয়া এল ক্লাসিকো পেয়েছে নতুন ধরনের একটা মাত্রা। এই মাত্রায় নতুন করে ঘি ঢালার কাজ করেছে কালকে লামিন ইয়ামাল। লামিন ইয়ামালের যেই ইন্টারভিউটা সে যেই কথাগুলা বলেছে, যদিও আমি অ্যাজ এ বার্সা ফ্যান এই কথাগুলোর সাথে এগ্রি করি না। এই কথাগুলা এইভাবে বলা কখনোই কাম্য নয়। অ্যাজ এ ফ্যান আপনাকে হাম্বল তো হইতেই হবে। কিন্তু আপনি অ্যাজ এ প্লেয়ার আপনাকে আরো অনেক বেশি হাম্বল হইতে হবে। যখন আপনি আসলে এমন একটা পজিশনে খেলছেন এবং এমন একটা জায়গায় খেলছেন বা এমন একটা জার্সি নিয়ে খেলতেছেন, সেটা আপনার আগে লিওনেল মেসি লিওনেল মেসি সবসময় আসলে খেলাতেই তার জবাবটা দিয়েছেন। এইভাবে কাউকে বিদ্রূপ করে কথা বলে নাই। যদিও আপনি এই বিদ্রূপটাকে খেলার অংশ বলতে পারেন বা এই বিদ্রূপ বা এইরকম কথা ইন্টারভিউয়ের কারণে বলতেছেন যে মাঠে এবং মাঠের বাইরের লড়াইটাকে আবার এল ক্লাসিকোর আমেজ জড়াচ্ছে। যেমন রিয়ালের অনেক প্লেয়ারগুলা বলেছে যে হয়তো হ্যান্ডশেক করবে না বা কারভালকে কারভালের একটা স্টেটমেন্ট দেখলাম যে সে খেলার ম্যাচের পরে আসলে ইয়ামালের সাথে বসতে চায় যে সে এইরকম কথা কেন বলেছে? বাট এই টাইপের কথাবার্তা বলা সবসময়ই আনইথিক্যাল, কিন্তু যদি আপনি এই কথাগুলাকে আপনি খেলার অংশে ধরেন তাহলে অনেকদিন পর একটা আ গরম এল ক্লাসিকোর স্বাদ পাওয়া যাচ্ছে। একপাশে রিয়াল আসলে উঠতে থাকলেও অন্য পাশে বার্সা মনে হচ্ছে যে ইনজুরিতে জর্জরিত একটা টিম। ইনিগো মার্টিনেজ চলে যাওয়ার কারণে যে হাইলাইন ডিফেন্সের একটা সিঙ্ক থাকা মানে কোঅর্ডিনেট থাকা একজন আরেকজনের সাথে যোগাযোগ রাখা বা কখন উপরে উঠতে হবে একসাথে, কখন নিচে নামতে হবে। এই যে কোঅর্ডিনেট এই জিনিসটা এবারে বার্সায় মিসিং মনে হচ্ছে। আর এই একটা ছোট্ট জিনিসের মিসিং এর কারণে আপনি যদি দেখেন বার্সা বিগত কিছু ম্যাচগুলোতে অনেক বেশি গোল কনজিউম করতেছে। কারণ হচ্ছে আপনাকে ওই যে যদি আপনার সিঙ্ক ঠিক না থাকে বা লাইনটা ঠিক না থাকে, আপনি আসলে হাইলাইন ডিফেন্সটা মেইনটেইন করতে পারবেন না। এর পেছনে প্রধান কারণ আপনি ধরেন যে একটা লাইন মেইনটেইন করতে চাচ্ছেন একটা নির্দিষ্ট জায়গা পর্যন্ত। কিন্তু টিমমেটের সাথে কমিউনিকেশন যদি ঠিক না থাকে, আপনার টিমমেট একটু পেছনে থাকতে পারে বা একটু আগে থাকতে পারে। একটু আগে যদি থাকে তাইলে আপনি সেই জায়গায় অফসাইডে ফেলতে পারবেন না। আপনার কারণে অপোনেন্ট টিমের কেউ অফসাইডে পড়ল না। কিংবা আপনার টিমমেট যদি পেছনে থাকে তার কারণে আপনার এই কোঅর্ডিনেটটা ভেঙে গেল। এইটা একটা বড় বেশি ভোগাচ্ছে। সান্টিয়াগো বার্নাব্যুতে কারো জন্যই আসলে সহজ না। ৯০ মিনিটটাকে মনে হয় যে আসলে ৯০ ঘন্টা এরকম মনে হয় একটা কথা আছে। সান্টিয়াগো বার্নাব্যুর আম স্টেডিয়ামের ছাদ আটকানো এবং মনে হয় যে হচ্ছে প্রেশার কুকার। এটা এটা কিন্তু সবার জন্যই সঠিক। যদিও গতবারের হান্সি ফ্লিকের বার্সা এই প্রবলেম গুলা উতরায় গেছে। কিন্তু এইবার কি পারবে কিনা এইরকম একটা ডিফেন্স লাইন নিয়ে সেই সাথে অ্যাটাকিং এ রাফিনিয়া নাই। রাফিনিয়াকে মোস্ট ইম্পোর্টেন্ট একটা প্লেয়ার এই টিমের জন্য। রাফিনিয়া যে পরিমাণ প্রেস করে বা যে পরিমাণ এবং সোজা বাংলায় বললে যে মজদুরিটা করে মানে গায়ে গতরে খাটে। এইটা এই টিমে রাফিনিয়া ছাড়া অন্য কেউ আসলে করতে পারবে কিনা বা করবে কিনা ওইভাবে বা করার মতো আছে কিনা এটা একটা ফ্যাক্ট। আ রাশফোর্ড খুবই ভালো খেলছে। রাশফোর্ড ইউনাইটেড থেকে আসার পর কেউই আসলে ওইভাবে চিন্তাভাবনা করে নাই যে রাশফোর্ড এইরকম একটা ম্যাচ মানে এইরকম স্টার্ট করবে। কিন্তু রাশফোর্ড আসলে ভালো করছে। কিন্তু রাশফোর্ড কি রাফিনিয়ার রিপ্লেসমেন্ট কিনা? উত্তর হচ্ছে না। রাফিনিয়া আপনাকে ডিফেন্সে হেল্প করে, অ্যাটাকে হেল্প করে। গতবার গোল এবং অ্যাসিস্টের সংখ্যা যদি দেখেন রাফিনিয়ার সবথেকে বেশি। রাফিনিয়া যে প্রেসটা করে, প্রেসটা করার কারণে লামিন ইয়ামাল বা যে হচ্ছে স্ট্রাইকার থাকে, আমাদের তো আসলে কালকের ম্যাচে কোনো স্ট্রাইকারই নেই। তারপরেও রাফিনিয়ার কারণে ওই স্ট্রাইকারের রোলে যে খেলতো তার জন্য স্পেস তৈরি হইতো। কালকের ম্যাচটায় আসলে ঐরকম স্পেস কিভাবে তৈরি হবে এটা I don't know. দেখা যাক ম্যাচ যখন হবে তখন দেখা যাবে যা হয় আরকি। একটা কথা আছে না যে বো I hope both team lose মানে ২ টিমই হারুক। এরকম কিছু মানে আমি চাই। তো ওইটারই একটু টুইস্ট করে যদি বলি যে I hope বার্সা don't lose point মানে বার্সা যেন পয়েন্ট না হারায় আরকি। ৩ পয়েন্ট পাইলাম খুবই ভালো। না হলে এট লিস্ট ১ পয়েন্ট দরকার। এল ক্লাসিকো দেখার আমন্ত্রণ থাকলো। দেখা হবে মানে কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। টেক কেয়ার এন্ড টাটা। Ride at the Bernabeu.